নমস্কার, দেখছেন বাংলা দেখো জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রজিৎ। দেশে জিতবে ইন্ডিয়া, বাংলা জিতবে তৃণমূল, কে বলছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল চাকলায় কর্মী সভা, সেখান থেকে একাধিক বিষয়ে কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 24-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করছে, অপরদিকে জনগণ জানতে চায় একদিকে ইন্ডিয়া জোট, অপরদিকে এনডিএ, যেখানে একদিন 28টা দল বৈঠকে বসছে কার বিরুদ্ধে? সেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। অপরদিকে দাঁড়িয়ে নাকি এনডিএর বক্তব্য 2019 সালে যেভাবে নরেন্দ্র মোদী জিতেছিল সেইভাবেই নাকি 2023-এর পর 24-এর লোকসভা নির্বাচনে নাকি নরেন্দ্র মোদীর আবার নাকি জয় হবে, এটা বারংবার বিজেপির বক্তব্য। এবং এখান থেকে কিন্তু বারংবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সঞ্চার হচ্ছে যে কোথাও গিয়ে বাংলায় কংগ্রেসের সঙ্গে কি তাহলে হাত মেলাতে পারে তৃণমূল কংগ্রেস? কারণ নাগপুরে হচ্ছে কংগ্রেসের বৈঠক, সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী এবং দীপা দাস মুন্সি তারা কি বলছেন? তারা বলছেন যে কোনোভাবেই নাকি বাংলায় কংগ্রেস তৃণমূলের সঙ্গে হাত মেলাতে পারে না। কংগ্রেস কার সঙ্গে হাত মেলাতে পারে? বামেদের সঙ্গে। তবে এই যে হাত মেলামালি সম্পর্ক, সেখান থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কতটা ফায়দা লুটতে পারবে বা বিজেপির বিরুদ্ধে কতটা সোচ্চার হতে পারবে, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নই যাচ্ছে। এবং গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো আপনাদের। সবচেয়ে বড় চোরদের, ডাকাতদের সর্দার ওরা। এক একটা কোটি কোটি টাকার মালিক। বিজেপি করলেই ওয়াশিং মেশিন, আর তৃণমূল করলেই জেলে ভরো। বলছে সব নেতাদের জেলে ভরো, জেলে ভরে রেখে দিচ্ছে। তার কারণ যাতে ইলেকশনটা করতে না পারে, যাতে পার্টির কাজ করতে না পারে। বিজেপির কটা চোর গ্রেপ্তার হয়েছে সারা ভারতবর্ষে আমি জানতে চাই? শুধু এজেন্সির গণতন্ত্র চলছে, এজেন্সিকে দিয়ে। আবার নেতারা বলছেন গ্রেপ্তার বাড়াও। আজকে এত দর্ব, এত অহংকার কিসের জন্য? আগেও অনেক গভর্নমেন্ট ছিল, কোনোদিন এই জিনিস হয়নি। আজকে আপনারা দেখেছেন পার্লামেন্টে 150 জন সাংসদকে সাসপেন্ড করে রেখে দিয়েছে। কোনোদিন হয়েছে ভারতবর্ষের বুকে? কোনোদিন হয়নি। যা চলছে অত্যাচার, সন্ত্রাস। আপনারা দেখেছেন সংখ্যালঘুদের ওপর, খ্রিস্টানদের ওপর, দলিতদের ওপর, তপশিলীদের ওপর, আদিবাসীদের ওপর সারা ভারতবর্ষে কি অত্যাচার চালাচ্ছে। এই অত্যাচার বন্ধ করতে হবে। এই অত্যাচার বন্ধ করবার জন্য ডাক দিয়ে যাই নাগিনীর সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হন ঘরে ঘরে। আমি ছাত্র যৌবনদের বলবো আরো বেশি করে এগিয়ে আসুন এবং একসাথে কাজ করুন, ঝাঁপিয়ে পড়ুন দেশমাতৃকার জন্য, রাজ্যের জন্য, মানুষের জন্য। ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষ থাকবে, আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনো পার্টি নয়। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এবং কোথাও গিয়ে কিন্তু একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে কোথাও গিয়ে বারংবার কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন দেশে একদিকে যেখানে লড়বে ইন্ডিয়া, বারবার কিন্তু বাংলায় তৃণমূল লড়বে। তাহলে কোথাও গিয়ে তিনি ইঙ্গিত দিচ্ছেন যে বাংলায় তৃণমূলের নাকি আর কোনো রকম দ্বন্দ্ব থাকতে পারে না, কারণ তৃণমূলের দ্বন্দ্ব নাকি একমাত্র বিজেপির সঙ্গে, এবং কোথাও গিয়ে বামেদেরকে নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী একদম ধর্তব্যের মধ্যেই ফেলে না। তবে এই নিয়ে কিন্তু সাধারণ মানুষের মনে যাচ্ছে একাধিক প্রশ্ন। তবে তারা প্রশ্ন করতে ভয় পাচ্ছে, তাদের হয় এবার প্রশ্ন করবো আমি এনাদের প্রত্যেককে। তারা পরিচয় করবো। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন স্নেহান সরকার, আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন বাংলা পক্ষের কথা বলবেন মনোজিৎ মজুমদার, এবং রয়েছেন বুলবুলি মাঝি বিজেপির হয়ে বক্তব্য রাখবে এবং যোগদান করবে তৃণমূল কংগ্রেসের বক্তব্য কৌশিক মাঝি। বুলবুলিতে জনগণ জানতে চায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলছেন কোথাও গিয়ে নাকি বারংবার এই যে বিজেপি নাকি একদম কোথাও গিয়ে ধর্তব্যের মধ্যে থাকতে পারে না, কারণ বিজেপির নাকি বাংলায় সেই আসন নেই, যেখানে একদিকে অমিত শাহরা বলছে টার্গেট নাকি 35টা আসন। 2014 সালে যখন ভারতবর্ষের মসনদে মানে দিল্লির মসনদে বসলেন বিজেপি সরকার, তখন এরকম দল করতে হয়নি, জোট করতে হয়নি। তারপরেও তিনি দেখুন 2014 পর 2019-এ আবার 37.4%-এ একভাবে তিনি জিতেছেন। সেখানে দাঁড়িয়ে যদি এখন যে জোটটা তৈরি হচ্ছে, আগে বলুন তো জোটটা কাদের সাথে হচ্ছে? যে জোটটা হচ্ছে সেই জোটের যারা রয়েছে তারা তো নিজেদের মধ্যে লড়াই করতে এখনো ঠিক করে উঠতে পারেনি যে কে দিল্লির মসনদে বসার জন্য, যদি তারা জিতে যায় তাহলে দিল্লির মসনদে তাদের মধ্যে থেকে কে বসবে, এই নিয়ে লড়াই চলছে। প্রথমত দেখুন, তারা যে নামটা দিয়েছে ইন্ডিয়া, সেই নামেতেও তাদের ঝামেলা রয়েছে, কারণ তারা 3 জন মিলে নাম দিয়েছে আমরা এটা
নিউজের মাধ্যমে দেখেছিলাম, সেই নামটাও কিন্তু একজন দেয়নি। তাহলে বলুন, যদি জিতে যায় তাহলে এরা কি করে ভাবছে যে একজন সেখানে বসবে? কেন বিষয় মনোজিত, জনগণ জানতে চায় বারংবার একদিকে ইন্ডিয়া বনাম এনডিএ আসন সমঝোতা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আসছে, সেখান থেকে দাঁড়িয়ে 24-এর লোকসভা নির্বাচনে ঠিক কি হবে? জয় বাংলা। খুব স্বাভাবিকভাবেই আজকে আমরা বিগত দিনগুলোতে দেখে আসছি যে বিজেপি সারা ভারত জুড়ে যা করছে, যা তাণ্ডব করছে, তার বিরুদ্ধে আঞ্চলিক দলগুলো সবসময় সরব হচ্ছে। কারণ বিজেপি সব থেকে বড় কথা একটি হিন্দি সাম্রাজ্যবাদী একটি দল, যা বাংলা ও বাঙালির বিরোধী। তাই জন্য আমরা মনে করি খুব স্বাভাবিকভাবেই ইন্ডিয়া জোটটা হচ্ছে। এবং কিন্তু আমরা বাংলা পক্ষের পক্ষ থেকে বলে রাখছি একটাই কথা, আমরা কিন্তু ইন্ডিয়া জোটের কোনো বিশেষ দলের কিন্তু কোনো সাপোর্টার নই। আমরা এটাই চাই যে বাংলায় যে সমস্ত সিটে ইন্ডিয়া জোটের ক্যান্ডিডেট বিজেপি বাংলা ও বাঙালির বিরোধী হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি দলকে হারানোর ক্ষমতা রাখবে, বাংলা পক্ষ তাদেরকেই সাপোর্ট করবে। এবং এই কথাটাও বলে রাখা হচ্ছে যে আমরা চাই প্রত্যেকটা সিটে যেন বাংলার ভূমি সন্তান ক্যান্ডিডেট হয়। কারণ অন্যান্য রাজ্যে কিন্তু আপনি লোকসভা কেন্দ্র বা বিধানসভা কেন্দ্র কোনো ভোটেই কিন্তু বাংলা ও বাঙালি সন্তান কিন্তু সেখানে ক্যান্ডিডেট হতে পারে না। আমরা জনগণ জানতে চাইছে, আমি এত কথা বুঝি না, কারণ বারংবার জনগণ কিন্তু আম ভাষা বোঝে। আম জনতা মানে কোথাও গিয়ে একদম সাধারণ ভাষা। কৌশিকদা এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগদান করেছে। নীলাজিদা, একটা গুরুত্বপূর্ণ বিষয়, বারংবার কিন্তু সিট নিয়ে এত কথাবার্তা হচ্ছে, সেখানে বারংবার এই অধীর রঞ্জন চৌধুরী, যিনি কিন্তু দিল্লিতে বৈঠক করছেন, তিনি বিভিন্ন জায়গায় বৈঠক করছেন, সেই অধীর রঞ্জন চৌধুরী এবং দীপা দাস মুন্সি একটাই বক্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি হাত ধরে কোনোভাবেই পশ্চিমবঙ্গে জোট করা যায় না। কেন যায় না? না, দেখুন, কংগ্রেস দাবি করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। রাজ্য কংগ্রেস দাবি করে তারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নির্বাচনে যায়, সেটা কিন্তু তাদের দিকেও দুর্নীতির মানে তাদের নামও চলে আসতে পারে। মানুষ ভাববে কংগ্রেস বোধহয় দুর্নীতির সাথে কম্প্রোমাইজ করছে। আর বামফ্রন্টের পক্ষে কখনোই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আপোষ করা সম্ভব নয়, কারণ বামফ্রন্টের সমর্থকরা এটা কখনো মেনে নেবেন না। সুতরাং এটা স্বাভাবিক যে এই কংগ্রেস বা বামফ্রন্ট কেউই মমতার সাথে আপোষ করবেন না। আমার নীলাজিদা, আপনার বক্তব্য অনুযায়ী কিন্তু একদম একটা কোথাও গিয়ে একটা সামঞ্জস্য রেখেই সিপিএম এর তরফ থেকে সুজন চক্রবর্তী বা মোহাম্মদ সেলিম একটা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছে কৌশিকদা, যে কোথাও গিয়ে নাকি বামেদের বক্তব্য 2011 সালে যখন রাজ্যের সরকার যখন গঠন করেছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তাহলে কি হয়েছিল? 2011 সালে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জোট হয়েছিল বিধানসভার নির্বাচনে, এবং সেই নির্বাচনে আমরা বামফ্রন্টকে হারিয়েছিলাম। কিন্তু পরবর্তীকালে কংগ্রেস আমাদের সঙ্গে সেই সম্পর্ক বজায় রাখতে পারেনি এবং তারা জোট ছেড়ে বেরিয়ে যায়। এবং 2016 সালে একটা ঘটনা ঘটেছিল। 2016 সালের নির্বাচনে কংগ্রেস এবং সিপিএম জোট করে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছিল, এবং তারা পশ্চিমবঙ্গে মূলত তৃণমূল কংগ্রেস বিরোধী বলেই পরিচিত হয়ে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে সারা ভারতবর্ষ জুড়ে যখন বিজেপির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ দলগুলো একত্রিত হয়েছে, সেই মঞ্চে তৃণমূল কংগ্রেস অবশ্যই একটা অগ্রগণ্য ভূমিকা পালন করবে। এবং এই রাজ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের একক শক্তিতে তারা বিজেপিকে হারাতে যথেষ্ট, এবং সেই জায়গায় তৃণমূল কংগ্রেস হিসাবে আমরা মনে করি যে আমাদের কোনো সহযোগী দল রাখবে না। আমরা তৃণমূল কংগ্রেস এককভাবেই এখানে বিজেপিকে পরাস্ত করতে পারে। কোথাও গিয়ে স্নেহামন খুব মানে হাস্যকর বিষয়, কারণ এখানে বাংলায় এক কথা হচ্ছে, পাটনা, ব্যাঙ্গালোর বা দিল্লি বা মুম্বাইতে এক রকমের কথা হচ্ছে, কারণ সেখানে 28টা দল বসছে কাদের বিরুদ্ধে? সে বিজেপির বিরুদ্ধেই বসছে। তাহলে কি বলবে? না, বিষয়টা এরকম হয়ে যাচ্ছে, ধরুন না তুমি জেভিয়ার, তুমি এখানে দাঁড়িয়ে বাংলা জাগর হয়ে এই শোটা করছো, তুমি যখন স্টুডিওয় চলে গেলে তখন তুমি অন্য চ্যানেলের হয়ে শোটা করতে শুরু করে দিলে। তো এই ইন্ডি জোটের এই এখন এটাই অবস্থা। দেখো, এটা প্রধানমন্ত্রীর নির্বাচন, সারা দেশের মানুষ তাদের আগামী যে প্রধানমন্ত্রী হবে তাকে নির্বাচন করবে, তাই তো? তারা কোনোদিনই চাইবে না কোনো একটা অস্থায়ী সরকার তৈরি হোক, তারা চাইবে স্থায়ী সরকার তৈরি হোক। কে আমাদেরকে ফিফথ লার্জেস্ট ইকোনমি তৈরি করেছে? কে আমাকে আগামী দেশের দিশা দেখিয়েছে? তারা দেশের জন্য, রাষ্ট্রের জন্য ভোট দেবে। তারা পরিবারতন্ত্রকে, ভাইপোকে ইডি সিবিআই থেকে বাঁচানোর জন্য যে জোটটা তৈরি হয়েছে, সেই জোটের পক্ষে কে কোনো মানুষই সাহায্য। আজকে যদি জোটের পক্ষে সেই মানুষ রায় না দেয়, তাহলে বারবার কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে কোথাও গিয়ে সংসদের সেই কালো দিন যেখানে নীলাজিদা 150 জন সাংসদকে সাসপেন্ড করা হলো, এবং বারংবার যখন ভোট আসে তখনই নাকি বালু বা যদুপ্রিয় মল্লিককে জেলে ঢোকানো হচ্ছে, বা কোথাও গিয়ে অনুব্রত মণ্ডলকে প্রায় 1 বছর হয়ে গেল, বা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে 1 বছরের ঘটনা ঘটে গেছে। সেখান থেকে দাঁড়িয়ে ভোট আসলেই নাকি ইডি সিবিআই আসে। আগে আমরা জানতাম যে বিভিন্ন সময় মানে পুজো আসলেই লাইট জ্বলে বা দীপাবলি আসলেই বাজি বিক্রি হয়, এখন নাকি ভোট আসলে ইডি সিবিআই আসে। কে বলছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের লোকজন।
না, পার্থ চট্টোপাধ্যায় তো গ্রেপ্তার হয়েছেন 2022 সালে, এখনো তিনি বেল পাননি। তা সেটা তো কোর্টের দায়, মানে কোর্ট তাকে বেল দেয়নি, জামিন দেয়নি। অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে তিহার জেলে পাঠানো হয়েছে, তারপর তিনি জামিন পাচ্ছেন না। কিন্তু এই জামিন তো সিবিআই বা ইডি দেয় না, জামিন দেয় আদালত। আদালত এদের জামিন দিচ্ছেন না, তাহলে কি করা যাবে? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত ভয় পাচ্ছেন যে যারা গ্রেপ্তার হয়েছেন এরপর আরো বড় কোনো নেতা গ্রেপ্তার শীঘ্রই হতে পারেন। এই ভয়টাই তাকে তাড়া করে বেড়াচ্ছে এবং সেই জন্যেই তিনি আগাম ইডি সিবিআই, অর্থাৎ তিনি ভোটে জেতার থেকে ইডি সিবিআই যাতে কাউকে গ্রেপ্তার না করে সে ব্যাপারে অনেক বেশি উদ্বিগ্ন। আমি এই বিষয়ে কাউন্টার নেবো। কৌশিকটা কি মনে হচ্ছে, মানে ভোট এলেই নাকি ইডি সিবিআই আসে, বা কোথাও গিয়ে এত ধরনের ইস্যু হচ্ছে বাংলার বুকে দাঁড়িয়ে, সেখানে বাংলার ভোটের মধ্যে কতটা পরিবর্তন আসতে পারে? কারণ আমরা জানি যে দেশের ভোট বাক্স বা বাংলার ভোট বাক্সে পরিবর্তন আনার জন্য কিন্তু গত কয়েকদিন আগেই অমিত শাহ এবং জেপি নাড্ডা এলেন। সেখান থেকে দাঁড়িয়ে এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর কি স্ট্র্যাটেজি হতে পারে? বিষয়টা হলো, নীলাদ্রিদা বললেন যে বড় কোনো গ্রেপ্তার টেপ্তার, আমরা 2014 সাল থেকেই গ্রেপ্তারই দেখছি। কেন্দ্রের শাসক দল মাঝে মাঝে ইডি সিবিআই পাঠায়, আর আমাদের দলের নেতাদের তারা গ্রেপ্তার করে, জিজ্ঞাসাবাদ করে, তল্লাশি করে। কিন্তু আজ পর্যন্ত 2014, আপনার সকল বক্তব্যে আমি ঢুকিনি, 2014 সাল থেকে 2024 সাল পড়তে চললো, ইডি সিবিআই প্রচুর কেসে মামলা নিয়েছে, একটারও চার্জশিট জমা করতে কাউন্টার। আপনারা বলুন, ওরা বারবার কথায় কথায় বলে যে ভোট আসলে ইডি সিবিআই আসে, কিন্তু যাদেরকে ধরছে তারা কি নির্দোষ? যদি নির্দোষ হয় আদালত তাদেরকে কেন শাস্তি দিচ্ছে, মানে ছেড়ে দিচ্ছে না কেন? তাদের জামিন কেন মঞ্জুর করছে না? এটা গেল দেখুন ওদের কথা অনুযায়ী। আমি যেটা বলতে চাই যে এরা এখানে বলছে যে আমরা একাই 100, আমরা লড়ে নেব বিজেপির সাথে, কিন্তু দিল্লিতে গিয়ে জোট করছে। তাহলে জোট করার দরকারটা কি ছিল? আসল কথা হচ্ছে দিল্লির মসনদে ওনার বসার ব্যাপার ছিল। সর্বভারতীয় তকমাটা উনি হারিয়ে ফেলেছেন, ওনাকে জোট না করলে সর্বভারতীয় তকমায় উনি আসতে পারবে না। বলবো যে জনগণ দেখলো সেই ঘটনা যখন লাস্ট সেই বৈঠক হচ্ছে দিল্লির বুকে, সেখান থেকে দাঁড়িয়ে কি ছবি দেখা গেল, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে কংগ্রেসের একজনের নাম নাকি সিদ্ধান্ত দিলেন যে কোথাও গিয়ে মল্লিকার্জুন খাড়গে নাকি হতে পারে আগাম প্রধানমন্ত্রী। যদিও এখন অবধি নির্বাচন হয়নি, তবে প্রধানমন্ত্রীর মুখ হতে পারে মল্লিকার্জুন খাড়গে। তখন তো আপনার কথা তাহলে ভুল হয়ে যাচ্ছে। তাহলে যদি দিল্লিতে গিয়ে উনি এই কথাটা বলেন, তাহলে রাজ্যের সাথে তো রাজ্যের যারা কংগ্রেসে রয়েছে তারা তো সেই জায়গা তো মমতাদির সাথে কাউন্টার। রাজ্যের যে কংগ্রেস রয়েছে, প্রদেশ কংগ্রেস রয়েছে, এই মুহূর্তে তারা 2টো আসন জিতে আছে। তুমি যদি গত 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল দেখো, তাহলে ওই 2টো আসনেও রাজ্যের কংগ্রেস পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের থেকে অনেক পিছিয়ে গেছে। তো সেই জায়গায় আমরা যেই আসন জিততে পারি নিজের ক্ষমতার জন্য, এখানে তো এটা বুঝতে হবে, এটা তো বুঝতে হবে দিল্লিতে যখন কংগ্রেসকে ছাড়তে গিয়ে পারমিশন দিয়ে দিচ্ছে না, না দিদি ওখানে গিয়ে এখানে বিজেপিকে যে হারাতে পারবে সেই লড়াই করবে না কেন? বিজেপিকে হারাচ্ছে না কেন? রাজ্যে অধীর বাবু কেন মানছে না? অধীর বাবু উত্তর দেবে, অধীর বাবুর উত্তর তো আমি দিতে পারি না। কংগ্রেস কেন জোট করছে না? অধীর বাবু কি ডিসিশন নেবে সেটা অধীর বাবু। তাহলে দিদি কেন বলছে না এখানে একাই 100? সব বিষয় মোড়ল হওয়া ঠিক নয়, সব বিষয় মোড়ল হওয়াটা ঠিক নয়। যদি সেটা বিজেপি ঠিক করে দেবে নাকি? আমরা কোথায় জোট করব সেটা আমি আসবো। জনগণ জানতে চায়, গতকাল যখন কর্মী সভা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী স্নেহায়ন মমতা বন্দ্যোপাধ্যায় একটা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছে। বিজেপিতে গেলে নাকি কোথাও গিয়ে ওয়াশিং মেশিন হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসে থাকে নাকি জেল ভরো, এবং বারংবার বিজেপিতে গেলে ওয়াশিং মেশিন, এই তকমাটা কেন দেওয়া হচ্ছে? মানে তার মানে তো নিশ্চয়ই যারা হচ্ছে বিজেপিতে গেলে না, সেটা তো উনি বলতে পারবেন যে আজকে অর্জুন সিং, বাবুল সুপ্রিয়, জয়প্রকাশ মজুমদাররা কি সব ধোয়া তুলসী পাতা, রাজীব ব্যানার্জির নামে উনি যে অভিযোগগুলো করেছিলেন সেই অভিযোগগুলো কি হলো? আমি একটা, যেহেতু আজকে ইন্ডি জোটের কথা হচ্ছে, একটু আগে আমাকে মানে কৌশিক এখানকার প্রতিনিধি এখানে অন ক্যামেরা বললো কিন্তু যে 42টা আসনে আমরা একা লড়বো। এদিকে কিন্তু প্রদেশ কংগ্রেস কিন্তু ওনাদের কাছে 7টা আসন চাচ্ছে। তার মানে প্রদেশ কংগ্রেসকে বাংলার বুকে তৃণমূল কংগ্রেস একটা আসন ছাড়ছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলেছে যে বাংলার বুকে কংগ্রেসের জন্য 2টো আসন নাকি বরাদ্দ, সেখান থেকে দাঁড়িয়ে তো 42টা চাইছে। কংগ্রেস তো 7টা চাইছে। তুমি ক্লাস 7-এ পড়ার কথা, তোমাকে যদি বলা হয় ক্লাস 2-তে পড়তে, তুমি কি পড়বে? তো এবার সেটা দেখো, সেটা ওদের জোটের অভ্যন্তরীণ ব্যাপার। এবার তুমি বলছো যে ওখানে গিয়ে মমতা ব্যানার্জি মল্লিকার্জুন খাড়গেকে নাম প্রস্তাব করেছে, নাম প্রস্তাব করা মাত্রই নীতিশ কুমার জোট থেকে বেরিয়ে যেতে। একটু আগে স্নেহায়ন বলছিল না স্থায়ী সরকারের কথা, 2014 সালে নরেন্দ্র মোদীকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতবর্ষের ক্ষমতা এনেছিল ভারতবর্ষের মানুষ। 2019 সালে আরো বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতবর্ষের মানুষ ক্ষমতা এনেছিল। 10 বছরে নরেন্দ্র মোদী ভারতবর্ষে 40 বছরের চরম মুখকে প্রধানমন্ত্রীর মুখকে বলো, প্রধানমন্ত্রীর মুখকে ইন্ডিয়া প্রধানমন্ত্রীর মুখকে। আরে তোমাদের প্রধানমন্ত্রীর মুখ লাগে না, প্রধানমন্ত্রী আমি বলবো, আমি মুখ বলে দিচ্ছি কে? সোমবার দিন মমতা ব্যানার্জি, মঙ্গলবার দিন লালু
প্রসাদ যাদব কে হবে মানুষ যাদব দেবে বিজেপি ঠিক করবে না আমাদের প্রধানমন্ত্রী জনগণ দেখছে স্নেহানের বক্তব্য অনুযায়ী নাকি 7 দিনে নাকি 7খানার প্রধানমন্ত্রী হতে পারে। হাস্যকর বিষয়, আজকে অন ক্যামেরা স্নেহান বলছে বিজেপির মুখপাত্র, কি বলবেন? মানে 7 দিনে 7 জন যদি প্রধানমন্ত্রী হয় আমি জানি না, এই সাধারণ জনগণ দাঁড়িয়ে আছে এখানে, তারা কোন দিন তাহলে কোন প্রধানমন্ত্রীর নাম মনে রাখবেন? কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে বারংবার প্রধানমন্ত্রীর মুখ তো মল্লিকার্জুন খাড়গের উপর নাই মানা গেল, কিন্তু কোথাও গিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার কেন বলছে বাংলায় তৃণমূল একাই কাফি, অপরদিকে নাকি বিজেপির বক্তব্য, তাহলে আপনারা জোটটা করতে গেলেন কেন? সবটা কি তাহলে পাবলিককে দেখানোর জন্য? না, এখানে যেটা অসুবিধার সৃষ্টি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন প্রধানমন্ত্রীর মুখ হচ্ছে কংগ্রেসের যিনি সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এবার আমি যদি ভোটার হই এবং আমি যদি মোদির বিরোধী হই, আমি ভাবতেই পারি যে কালকে তৃণমূলকে ভোট দিলেও মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী হবে, আর কংগ্রেসকে ভোট দিলেও মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী হবে, তাহলে আমি ভোটটা কংগ্রেসকেই দেবো। আমজনতার বক্তব্য শুনবো, এখানে অনেক গুঞ্জন করছে, আমজনতার বক্তব্য শুনবো। দাদা আমি উত্তর নেবো। দাদা, বারংবার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে বাংলায় তৃণমূল কংগ্রেস একাই কাফি, 24-এর লোকসভা নির্বাচনে কি মনে হচ্ছে, ইন্ডিয়া জোট নাকি এনডিএ, কার জয় হতে পারে, কি মনে হচ্ছে আমজনতা হিসেবে? আমজনতা হিসেবে নরেন্দ্র মোদীর জয়, জয় শ্রীরামের জয়। নরেন্দ্র মোদী বিকল্প কোনো সরকার করবে না ভারতবর্ষ। কেন মনে হচ্ছে? একটা কারণ দেখান, একটা কারণ দেখান, আমি কারণ দেখবো। একটা কারণ বলুন যে কোথাও গিয়ে মনে হচ্ছে মানে ইতিহাসে, না এক সেকেন্ড, ইতিহাসে বলা আছে, ইতিহাসে দাদা, ইতিহাসে কোন ইতিহাসের বইতে লেখা আছে নরেন্দ্র মোদী? দাদা ইতিহাসে কোন ইতিহাসের বইতে? ছোটবেলায় আপনি ইতিহাস বই পড়েছেন, জনগণ লাইভ টেলিভিশনে দেখতে পাচ্ছে আজকে আপনাকে, সেখানে আপনি ইতিহাস বইটার নাম বলুন যে ইতিহাস বইতে লেখা আছে নরেন্দ্র মোদী 24-এর প্রধানমন্ত্রী হচ্ছে। কোন ইতিহাস বইতে লেখা আছে দাদা? ইতিহাস বইতে লেখা নেই। আপনি তো বললেন লাইভে, আপনি তো লাইভে বললেন নরেন্দ্র মোদী বললেন, নরেন্দ্র মোদী তো লাইভে বলেছেন, লোকে টিভিতে দেখতে পাচ্ছে, তাহলে ভুল বলেছেন নাকি আপনি? কি ভুল বলেছি? কি বইতে লেখা? আমি ভুল বলিনি তো, আমি মোটেই ভুল বলিনি। জনগণের একজন দাদা বলছেন যে কোথাও গিয়ে নাকি ইতিহাস বইতে নাকি লেখা থাকতে পারে যে নরেন্দ্র মোদী নাকি 24-এর লোকসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রী হবে। আমি বুলবুলির উত্তর নেব, নীলাজি 1 মিনিট। দেখুন, জনগণ যেটা বলছে না সেটা তার মনের কথা বলছে, ওনার কথাটাকে আপনারা হয়তো ঘুরিয়ে প্রমাণ করছেন যে ইতিহাস বইতে লেখা নেই। ইতিহাস তৈরি হবে 2024-এর নরেন্দ্র মোদী আবার ভারতের প্রধানমন্ত্রী হয়ে ইতিহাসের পাতায় নাম লিখবে। যেইভাবে জোট করার দরকার নেই, উনি এটা বলতে চাইছে, এখানে দাঁড়ানো পাবলিক কথাটাকে ঘোরাচ্ছে। উত্তর নেব। সোজা কথা, নরেন্দ্র মোদী ভয় পেয়েছে ইন্ডিয়া জোটকে দেখে, সেই জন্য বলছে 50। আপনার বক্তব্যের সময় আমি ঢুকিনি, নরেন্দ্র মোদী এখন বলছে 50% বেশি ভোট পেতে হবে। তার কারণ নরেন্দ্র মোদী জানে 2019 সালে 38% ভোট পেয়ে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিল। এখন তার বিরুদ্ধে 62% মানুষ জনমত ছিল, কিন্তু তারা নিজেদের মধ্যে বিভাজিত হয়েছিল বলে নরেন্দ্র মোদী 2019-এ সুবিধা হয়েছিল, যেটা 2024-এ হবে না, কারণ ইন্ডিয়া জোট ধর্মনিরপেক্ষ সবকটা দলকে নিয়ে তৈরি হয়েছে। সেখানে 62% মানুষের ভোট আছে, সেই 62% মানুষের ভোট যদি সেই জোটের মধ্যে সিপিএম থাকবে জোটের মধ্যে একটা উত্তর। সিপিএম তো ইন্ডিয়া জোটে আছে, লড়বে তো, বাংলা একসাথে লড়বে তো, লড়বে। আমি উত্তর নেব। নীলাজি অনেক হাত তুলেছেন, নীলাজি কি কেন হাত তুলেছেন? না, আমি তৃণমূলের বন্ধুর হিসেবটাই বলছি। 38% ভোট বিজেপি পেয়েছিল 2019-এ, কত আসন পেয়েছিল? 303। এবার নরেন্দ্র মোদীর ইচ্ছানুসারে যদি 50% ভোট পায়, তাহলে কিন্তু বিজেপির আসন 450 অতিক্রম করে দিতে পারে। এটা ভারতের নির্বাচনী ইতিহাসে একটা ইতিহাস তৈরি হতে চলেছে। মনোজিৎ, আমি বক্তব্য নেব। বারংবার আপনারা বাংলার মানুষের জন্য লড়েন, আজকে বাংলার মানুষজনই এখানে শিয়ালদা স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছেন, তারা শোটা লাইভ দেখছেন, টেলিভিশনের পর্দার লোকজন দেখছেন আজকে। সেখান থেকে দাঁড়িয়ে বাংলার মানুষের জন্য আজকে যদি নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হয় এবং সেখানে যদি বাংলায় বিজেপির আসন আরো বাড়ে, কারণ 42-এ অলরেডি টার্গেট বেঁধে দিয়েছে 35টা, অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডা প্রত্যেকে। সুকান্ত মজুমদারের বক্তব্য, অমিত শাহের কথা অনুযায়ী নাকি বাংলায় রাজ্যের মুখ্যমন্ত্রী আর নাকি 26-এর নির্বাচনে নাকি থাকতেই পারবে না বাংলার মস্তদে। সেখান থেকে দাঁড়িয়ে বাঙালিদের জন্য ঠিক কি হতে পারে 24-এর লোকসভা নির্বাচনটা? সব থেকে বড় কথা হচ্ছে যে বাংলায় একজনের বক্তব্য। দাদা একটু আগে আসুন, আপনি দাদা একটু আগে আসুন, দাদা আমি একটু আগে আসুন, একটু ক্যামেরা আসুন। দাদা জনগণ, আপনি তো জনগণ, আমি বলছি 1 মিনিট দাঁড়ান। আজকে নরেন্দ্র মোদী, আরে আপনি কথা বলবেন না, 1 মিনিট দাঁড়ান। আজকে নরেন্দ্র মোদী বনাম মমতা বন্দ্যোপাধ্যায় এত পরিমাণ নাকি কোথাও গিয়ে একটা বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির লড়াই। সেখানে জনগণের বক্তব্য 24-এর লোকসভা নির্বাচনে নাকি নরেন্দ্র মোদী আবার আসতে পারে। আসবে? কেন আসবে না? এমনই দিদি করে গেছে, নরেন্দ্র মোদী এখানে পাত্তাই পাবে না। যদি বলো কেন, অমিত শাহ এখানে কোটি টাকা খরচা করলো, কিচ্ছু হলো না। কোটি টাকা খরচা করলো,
টাকায় পা দিয়ে লোকে চলে গেল, কিচ্ছু করতে পারলো না। আমি উত্তর নেবো। সব থেকে বড় কথা বলে রাখি, আমরা বিগত দিনে দেখেছি আমরা উত্তরবঙ্গ থেকে কিন্তু অনেকগুলো এমপি পেয়েছি বিজেপির। তো আপনারা দেখুন, সাধারণ সব জনগণ আমরা সবাই জানি উত্তরবঙ্গে রেল যোগাযোগের কোনো উন্নতি হয়নি, উত্তরবঙ্গের কোনো উন্নতি হয়নি, এবং সেই উত্তরবঙ্গের এমপিরা লোকসভায় দাঁড়িয়ে, পার্লামেন্টে দাঁড়িয়ে ডাইরেক্ট বাংলা ভাগের কথা সওয়াল, বাংলা ভাগের জন্য সওয়াল করছে। আমাদের বাংলা পক্ষের ধারণা, বাংলা পক্ষের অভিমত, তাদেরকে সেই দিনকেই বিজেপি দল থেকে বের করে দেওয়া উচিত ছিল, যারা বাংলাকে ভেঙে টুকরো করার জন্য চেষ্টা করছে। কাউন্টার। আচ্ছা, না দাদা একটু আগে একটা কথা বলেছে যে বাংলা পক্ষ দাবি করছে যে বাংলার 42টা আসনে বাংলার ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে। তা আমার একটা প্রশ্ন, আসানসোলে যদি শত্রুঘ্ন সিনহাকে তৃণমূল আরেকবার প্রার্থী করে বাংলা পক্ষর অবস্থান কি হবে? কাউন্টার নেবো। আমরা চাই না, কারণ বিগত দিনে আমরা কিন্তু ঐশী ঘোষের এগেনস্টে যখন হরেরাম সিংহ দাঁড়িয়েছিল জামুরিয়া কেন্দ্রে, আমরা কিন্তু ঐশী ঘোষকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলাম। আমরা সবসময় বাংলা ও বাঙালির পক্ষে, আমরা চাই বাংলার জনগণ সবসময় বাঙালিকে, এবং শত্রুঘ্ন সিনহাকে যদি দাঁড় করায় আর বিজেপি যদি বাঙালি প্রার্থী দেয়, তাহলে বাংলা পক্ষ বিজেপি প্রার্থীর হয়ে ভোট দিতে বলবে তো? বিজেপি একটি বাংলা ও বাঙালি অর্থাৎ হিন্দি সাম্রাজ্য। আমি আসানসোল কেন্দ্রে জিজ্ঞাসা করছি, আসানসোল আজকে আসানসোলটা এই পরিস্থিতি হলো কেন্দ্রে জিজ্ঞাসা করলে বাঙালি আসানসোলের সেটা মমতা জনগণ জানতে চায়, 1 মিনিট, আজকে শোয়ে শেষের দিকে এসে গেছি আমরা। আমি আসবো মনোজিৎ, 1 মিনিট। আরে মনোজিৎ 1 মিনিট, স্নেহায়ন 1 মিনিট। আরে মনোজিৎ 1 মিনিট। আরে দাদা 1 মিনিট, শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান, আমি আপনার কাছে আসবো। বুলবুলিদি, রাজ্যের মুখ্যমন্ত্রী এতবার বলছে এবং কোথাও কি এতটাই কনফিডেন্সের সঙ্গে বলছে, বাংলা মানুষজন দেখতে পাচ্ছে যে একদিকে ওই জোট হচ্ছে, একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে বাংলায় কাউকে দরকার নেই, তৃণমূল কংগ্রেস একাই কাফি। সত্যি কি 24-এর লোকসভা নির্বাচনে তার প্রভাব পড়তে পারে, কি মনে হচ্ছে? দেখুন, মাননীয়া তো অনেক কথা বলছেন, চোরেদের পক্ষেও কথা বলছেন, তাহলে কি চোর সাধু হয়ে গেছে আজকে? হয়নি, তারা এখনো কিন্তু বিচারাধীনে রয়েছে। আর মাননীয়া যদি এখানে বলেন যে তিনি একা কাফি, তাহলে দিল্লিতে গেলেন কেন জোট করতে? ওনার তো জোটের দরকার ছিল না, তার মানে জোটের পেছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। কৌশিকদা, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ দলগুলো যে এক মঞ্চে এসেছে বিজেপির বিরুদ্ধে, সেটা প্রমাণ করবার জন্য ভারতবর্ষের একজন অন্যতম নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব ছিল ইন্ডিয়া জোটের মধ্যে থাকা, এবং তিনি সেটা থেকে প্রমাণ করেছেন যে আমি ইন্ডিয়া জোটের সঙ্গে আছি, এবং নরেন্দ্র মোদীকে হারাতে ইন্ডিয়া জোটে যে কটা দল বদ্ধপরিকর তার মধ্যে তৃণমূল কংগ্রেস হয়। এই যে ধর্মনিরপেক্ষতা প্রমাণ করে, কৌশিকের সাথে আমি সহমত একদম। হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ধর্মনিরপেক্ষতা প্রমাণ করানোর জন্যই হয়তো বা ইন্ডিয়া জোটে গেছেন। আপনারা একটা কথা বলুন তো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন পর্যন্ত রেলমন্ত্রী ছিল, উনার যে মেট্রো প্রকল্পের যে ভাবনা চিন্তা, তারপরে সেটা আর কেন বৃদ্ধি হয়? মেট্রো প্রকল্প পশ্চিমবঙ্গে শুরু করেছিলেন কংগ্রেসের মন্ত্রী গনি খান চৌধুরী। আজকে এই যে মেট্রো আমরা চড়ছি, দেখছি, এটা বরকত গনি খান চৌধুরীর অবদান, এটা সবাই জানে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলের মন্ত্রীর সময় কি ক্ষতি করেছেন রেলের, তিনি পশ্চিমবঙ্গের রেলমন্ত্রী ছিলেন। ভারতবর্ষের রেলমন্ত্রী হয়ে কেউ শুধু পশ্চিমবঙ্গের জন্য কাজ করবে, এটা কিন্তু বাঙালিকে বদনাম করা হয়। 2 নম্বর কথা, আমার বাংলা পক্ষের বন্ধুকে আমি প্রশ্ন করতে চাই, উনি বলছেন সব বাঙালি প্রার্থী দিতে হবে, বাঙালিদের সব জায়গায় চাকরি দিতে হবে। এবার বাঙালিরা তো গুজরাটে চাকরি করতে যাচ্ছে, মহারাষ্ট্রে চাকরি করতে যাচ্ছে, ব্যাঙ্গালোরে চাকরি করতে যাচ্ছে, সেখানে চাকরি থেকে যদি বাঙালিদের বার করে দেওয়া হয়, বাংলায় যথেষ্ট চাকরি আছে তো, উনি চাকরির ব্যবস্থা করতে পারবেন তো? তাহলে ওনার নাম্বারটা দিয়ে দিন, যাদের যাদের চাকরি চলে যাবে তারা বাংলা পক্ষ দাদার সাথে যোগাযোগ অল্প করে। আচ্ছা, না আমরা এই যে ওরা বললো যে ধর্মনিরপেক্ষ একটা সরকার করতে আমরা দিল্লিতে একটা জোট করেছিলাম, এবং সেই মঞ্চে মমতা ব্যানার্জি সামিল হয়েছিল। আমরা তো চেয়েছিলাম সেই মঞ্চটা থাকুক, কিন্তু মঞ্চটা যখন রাজ্যের ক্ষেত্রে আসছে তখন তো ভেঙে চৌকান হয়ে যাচ্ছে। এখানে কংগ্রেস একদিকে, সিপিএম একদিকে, তৃণমূল একদিকে। কিন্তু একাধিক প্রশ্ন উঠছে, একদমই স্নেহায়ন, তোমার বক্তব্য অনুযায়ী কিন্তু জনগণের মনে সেই প্রশ্ন যাচ্ছে যে একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার একাই 100 বা একাই কাফি, অপরদিকে তাহলে কেন জোট হচ্ছে? কারণ বামেদের বক্তব্য কোথাও গিয়ে কংগ্রেস যদি আজকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বাঁধে, তাহলে 2011 সময় কংগ্রেস যে ফেস করেছিল 24-এর লোকসভা নির্বাচনের পর, সেটা ফেস হতে পারে। এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নই সাধারণ মানুষের মনে জেগেছিল, জাগছে, জাগবে। দেখাবে আগামী এপিসোডে। দেখে থাকুন বাংলা ছাগল।